আমি রত্না মিস্ত্রি। আমি হলো ঢাকা নার্সিং কলেজের বিএসসি নার্সিং এর ফার্স্ট ব্যাচ, 2007-08 সেশন। আমার বিএসসি নার্সিং কমপ্লিট করার পর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে 2 ইয়ার্স এর একটা মাস্টার্স করি। দেন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এমপিএস করি। এরপরে লাস্ট 2022-এ আমি নিপসম থেকে এমপিএস কমপ্লিট করি। এরপরে আমি স্কয়ার হসপিটালে 2013-তে পাশের পর 2013 সালে আমি স্কয়ার হসপিটালে জয়েন করি। ওখানে আমার 1.5 বছরের এক্সপিরিয়েন্স আছে স্কয়ার হসপিটালে, স্কয়ার ফাউন্ডেশন ইউনিটে কাজ করার। এরপরে আমি 3.5 বছরের মতো আমি স্কয়ার নার্সিং কলেজ অফ নার্সিং এর লেকচারার ছিলাম। এরপরে আমি 2018 সালে গভর্নমেন্টে জয়েন করি, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী, ঢাকা। এখন আপনি বর্তমানে বর্তমানে কোথায় আছেন এখন? আমি এখন ম্যানচেস্টারে আছি, ম্যানচেস্টার ইউকে। আচ্ছা, কতদিন যাবত আছেন এখানে? আমি এখানে 2 মান্থের মতো আছি, 2 মাস। জব পারপাস নাকি আচ্ছা। পড়াশোনা করতে গেছেন? আমার মানে জানেন আমার হাজবেন্ড এখানে পিএইচডি করতে আসছে, আমি তো ডিপেন্ডেন্ট ভিসাতে আসছি। এছাড়া হলো আমি জব করতেই আসছি। আমার হাজবেন্ড এখানে থাকার শুরুতে একটা জবের ব্যবস্থা করে দিয়েছে, আমি জব করতেই এসেছি। আপাতত আমি একটা কেয়ার রুমে আছি আর কি। একটা কথা জানতে চাইবো, সেটা হলো এনক্লেক্স এই ওয়ার্ডটা সর্বপ্রথম কখন, কোথায়, কিভাবে শুনতে পাইছেন আপনি, মানে জানলেন আপনি এই সম্পর্কে? এনক্লেক্স এর কথা আমি অনেক আগে শুনতে পেরেছি, কিন্তু এটা আমার কোনোদিনও জানা ছিল না যে এটা বাংলাদেশে কেউ করতে পারে বা করা যায়, এক্সাম দেওয়া যায়, এসব আমি কিছু জানতাম না। তা আমেরিকায় গেলে এনক্লেক্স দিলে নার্স হওয়া যায়, তো আমেরিকায় যেতে হবে এরকম। পরে আস্তে আস্তে শুনি আপনারা পাশ করেছেন, এরকম শুনি যে ময়মনসিংহ এর এরকম 2টা হয়। আপনাদের কথাই আমি প্রথম শুনি, মনে হয় আপনারাই প্রথম দিকের মনে হয় যে পাশ করে এনক্লেক্স। তো আমি এরপরে যেন আরো কার কাছে শুনি যে এরকম 2-3 জন পাশ করছে, আস্তে আস্তে ফেসবুকে দেখতে পাই। এখন তার মানে এটা সম্ভব, বাংলাদেশেও সম্ভব দিয়ে পরীক্ষা দেওয়া। এবার আমি একদিন একটা আমার ফ্রেন্ডের বাসায় যাই, আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে দেখি এনক্লেক্স এর বই, সৌন্দর্যের একটা বই। তো আমার সবসময় আসলে কোনো জায়গায় যাওয়ার থেকে, মানে আমাকে আমেরিকায় যেতে হবে এই সবের থেকে আমার হলো পড়তে ভালো লাগে। তবে সৌন্দর্যের বই, এটা কোথায়, এনক্লেক্স এর বই, দেখি তো এনক্লেক্স এর বইটা কেমন। তা আমার বইটা দেখে এত ভালো লাগছে যে অনেক কিছু তো এরকম কিছু তো আমরা আসলে নার্সিং এ এইভাবে এত ডিপলি কিছু করিনি, সৌন্দর্য যেভাবে আছে। তা আমি বললাম আমাকে বইটা কি একটু দেওয়া যাবে? ও বললো আমি তো একটু দেখতেছি, আমাকে মাত্রই দিছে একজন, ঠিক আছে তোকে তো একটা কিনে দিবো। আমি বলছি ঠিক আছে, আমাকে তুই একটা কিনে দিবি খুব তাড়াতাড়ি। পরে ও আমাকে একটা কিনে গিফট করে, বইটা দেয় আর কি। এরপরে আমি শখ করে পড়া শুরু করি, যে দেখি কি আছে এর ভিতর, পড়ি দেখি পারা যায় কিনা। তো যখন পড়া শুরু করি আমার কাছে মনে হয় যে তো খুবই, যখন পড়ি তো খুবই ভালো লাগে, যখন কোশ্চেনে যাই সৌন্দর্যে তখন খুব ডিফিকাল্ট লাগে। তারপরে আমি যখন এরকম পড়তে থাকি, তখন একজন বলে তুমি পড়বাই যখন এনক্লেক্স পড়তেছো, যখন তো একটা গাইডলাইন নাও। আর তখন আপনাদের কোচিং এর কথাও বলে যে তুমি একটা গাইডলাইন নিয়ে পড়বাই যখন। তা আমি জানি আমার ব্যাপার, আমি কোনো সময় কনফিডেন্স লেস, আমার কোনো সময় ওই পর্যন্ত যাওয়ার ইচ্ছা নেই যে আমি একটা পরীক্ষা দিব, বসবো, ওই ব্যাপারটা আমার ভিতরে কখনোই কাজ করে না। কিন্তু আমাকে যে কোনো জায়গায় যেতে হবে, আমি কিন্তু এর আগে অনেক কিছু ট্রাই করতে হবে, কিন্তু আমি লাস্ট পর্যন্ত যাওয়ার মানে অভ্যাস আমার নাই। আমার হাজবেন্ড তুমি যখন পড়তেছো একটা গাইডলাইন নাও, ঠিক আছে গাইডলাইন নাও। ও আমাকে জোর করে মোটামুটি গাইডলাইন নেওয়ার জন্য আপনার ওখানে ভর্তি করাই দেয়। প্রাথমিক অবস্থায় তো আমি কোনো আগ্রহই পাই না, আমি ক্লাস শুনি না, 2-2.5 ঘন্টা এত লং টাইম ক্লাস, একটু করে উঠে যাচ্ছি, এই করতেছি সেই করতেছি। তখন আমি তো গুরুত্ব বুঝি নাই যে এটা আসলে, তখনও তো পাশের সংখ্যা তো বেশি না। আমি ভাবি কি আমারটা তো সম্ভব না, আমি এমনি শুনি, আমি পড়তে থাকি। তো আমি পড়ি, আমার কাজ খালি পড়া, পড়তেছি। আমার বলি শুধু শুধু পড়ে কি লাভ, পরীক্ষা টরীক্ষা দাও। আমি আপনাদের পরীক্ষাগুলো দেওয়া শুরু করি শেষে, কোচিং করার শেষে, কোচিং শেষ সবাই যখন দেয় তখন না, লাস্ট যখন ফিনিশ হয়ে যায় তখন আমি আস্তে আস্তে পরীক্ষা দিই। দেখি পরীক্ষা দিয়ে আমি শেষের দিকে কয়েকটা পরীক্ষা দিছি, তো পরীক্ষাগুলো আমার মাঝামাঝি মার্ক আসে না, মাঝামাঝি পজিশন। আপনারা যেরকম রেজাল্ট দেন, যখন সিরিয়ালি দেন 6, 7, 8, 1, 2 করে এরকম সিরিয়ালি দেন, আমার ম্যাক্সিমাম পরীক্ষাগুলো আমি দেখি 7-8 নাম্বারের মধ্যেই থাকি। এবং ইন দ্য মেন টাইম আপনারা বলতে থাকেন যে যারা কিনা মাঝামাঝি থাকে তারাই ভালো, হ্যাঁ অনেক বেশি থাকাও ভালো না, খারাপও। তো আমি বলি এটা কি ভালো আসলে, আমি তো সবসময় মাঝামাঝি থেকে আসলে কি ভালো? তারপরে ভাবি কি না ভালোই তো, আমি তো আসলে খারাপ করতেছি না, ফেল করছি। আমি ওই পরীক্ষাগুলো খুব বেশি খারাপ করতাম না, 2-3টে পরীক্ষা খারাপ করছি। প্রথম যেগুলো দিছি রেসপিরেটরি সিস্টেম খারাপ করছিলাম আমার মনে আছে, এরকম 2-একটা সিস্টেমে খারাপ করছি। তাহলে না এটা তো পারতেছি। এরপর আমি পড়ি, থামি, মানে কোনো আসলে আমার কোনো হারমোনি নাই আর কি, যেটা চলতেছে। এরপরে যখন আপনি পুশ করেন গ্রুপে যে ফোর্থ ব্যাচের কি অবস্থা, তখন হইলো আমার আবার খারাপ লাগে। যে যখনই কেউ আমাকে বলে যে এটা কি অবস্থা, তখন আমার সত্যি খুব খারাপ লাগে। তখন আমি আবার পড়া শুরু করি, ভালো করে পড়া শুরু করি। তারপর আবার 2 দিন পরে দেখা যায় আবার নাই। না আমার কন্টিনিউশনটা একটু কম ছিল। আপনার টোটালি যে পাস করা 14 জুলাই পরীক্ষা দিয়েছেন আপনি, 16 জুলাই রেজাল্ট পেলেন, একদম প্রিপারেশন শুরু থেকে 14 জুলাই পর্যন্ত 2026-এর কত মাস সময় লাগছে আপনার, আই মিন বছর?
আমি আমি যদি বলি যে এটা আসলে বললে অনেক মাস সময় লাগছে, কিন্তু এই সময়টা আমার গাফিলতির জন্য লাগছে। আমি আসলে প্রিপেয়ার ছিলাম, আমি আশা করি আরো আগে আমি দিতে পারতাম, কিন্তু আমার যেহেতু কনফিডেন্স কম, সেজন্য আমার এতটা মানে এইরকম করে আগাইছি। এটা এরকম না যে আমি শুধু সবসময় পড়ে পড়ে 1.5 বছর নষ্ট করছি, কিন্তু দিতে পারিনি, মনে হয়েছে আমার প্রিপারেশন এটা আমারই দোষ ছিল যে আমি কনফিডেন্সই পেতাম না। ইভেন আমি এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা দিয়েছি, কনফিডেন্স ছিল না, আমি কিন্তু পরীক্ষা দিতাম না। এই পড়ি, আমার হাজবেন্ড বলে কি পড়ো, কোনো কিছু করো না। পরে আমি একদিন মন খারাপ হয়েছে, একদিন কোন একটা বিষয় নিয়ে এসে কিছু বলছে, পরে আমি ভাবছি কি আমি যখন ম্যানচেস্টারে আছি তো আমার সেন্টার তো কাছে, এখন তো আর কাউকে আমাকে জানাতে হবে না যে আমার পরীক্ষা দিতে হবে, আমি নিজে নিজে সবকিছু করি। আমি নিজে এটিটি নেই, আমি নিজে পরীক্ষার ডেট বুক করি এবং আমি নিজে পরীক্ষা দিতে যাই। যেহেতু আমার বাসার কাছেই ম্যানচেস্টার, আমি একটা উবার ভাড়া করে আমি চলে যাই, কারণ আমি বাসে টাসে চিনি না, বললাম তো ম্যানচেস্টার 2 মান্থ আসছি। আমার হাজবেন্ডকেও জানাবো না, কাউকে জানাবো না, আমি পরীক্ষা দেবো। যেহেতু এত কথা শুনি যে শুধু পড়ি, পরীক্ষা দেই না, আচ্ছা দিয়েই দেখি, কাউকে বলবো না। যদি পাশ করি তাহলে বলবো, আমার হাজবেন্ডও জানবে যে পাশ করছি। এইভাবে আমি হুট করে একদিন ডিসিশন নিয়ে এইখানে এসে যে ম্যানচেস্টার তো এইখানেই সেন্টার, তাহলে আমি গিয়ে পরীক্ষা দিয়ে আসি। 14 জুলাই পরীক্ষা দিলাম, এরপরে এসে বললাম যে আমি তো দিছি জানি না, তখন আমার টেনশন লাগতেছিল। তখন এই যে ট্রিকি রেজাল্ট দেখে একটা, তো আমি আবার এইসবের ট্রিকি রেজাল্টে মানে টেনশনের দেখতে পারতেছিলাম না যে কি। তখন আমি আমার হাজবেন্ডকে রিভিল করি যে আমি তো এরকম করছি, তুমি আমার রেজাল্ট দেখে দাও। তো ট্রিকি রেজাল্ট দেখতে গিয়ে ট্রিকি রেজাল্টে মনে হয় যে হ্যাঁ আমার এক্সাম বুক করা যাচ্ছিল না, তখন মনে হচ্ছিল একটা আশা পাচ্ছিলাম। তারপর তো একদিন পরে রেজাল্ট দিল যে আমি পাশ করছি, বা আমি পরীক্ষা দিয়েও আমি ফিল করতেছিলাম আমি পাশ করবো, পরীক্ষা দিয়েও আমি ফিল করছি। আপনি বলতেছেন যে দীর্ঘদিন প্রিপারেশন নিলেন, কনফিডেন্স আসতেছিল না, ইনফ্যাক্ট আপনি নিজেও আসলে আসলে নিয়মিত ছিলেন না, মানে টানা কয়েকদিন পড়াশোনা করতেন, তারপর আবার ছেড়ে দিতেন, আবার পড়তেন, আবার ছেড়ে দিতেন। আচ্ছা, আপনি এনক্লেক্স পরীক্ষায় যদি আমরা একটা ল্যান্ডমার্ক সেট করি, প্রথমত আমাদের সর্বনিম্ন প্রশ্ন 85টা আসে। এই 85তে পাশ করা, দ্যাট মিনস ইজ এ হিউজ এফোর্ট। আপনি এটা যে পিছনে যে দিচ্ছেন, আপনি কত ভালো পরীক্ষা দিয়ে পাশ করছেন সেটা আসলে আমরা বুঝতে পারি। আচ্ছা, আপনি তো ভালো পরীক্ষা দিয়েই তো পাশ করলেন, তাহলে আত্মবিশ্বাসের বিষয়টা আসলে আপনার ভিতরে কেন আসলে আসতেছিল না? এইটা না আমার আসলে এখনকার যেটা ইনফ্লেক্সের ক্ষেত্রে না, আমার প্রত্যেকটা বিষয় আমি যদি একটু ওই থেকে আমি একটু শেয়ার করি। আমি পিএসসি তে যখন পরীক্ষা দিলাম 18 সালে, আমাদের 18 সালের এক্সামটা তো মোটামুটি একটু 5300 নিবে, 5300 নিয়েছে প্রত্যেকবারের মতো। এখানে পরীক্ষাটা একটু মোটামুটি ভালোই হয়েছিল, কঠিন। তো আমার এরকম কনফিডেন্স ছিল যে আমি যখন পরীক্ষা দিয়ে আসি, এসে আমি অনেক কান্নাকাটি করি যে আমি মনে হয় পিএসসি এই পাস করবো না, আমি মনে হয় সরকারি চাকরি পাবো না। অথচ আমি কিন্তু 218 নম্বর ছিলাম 5300 জনের ভিতরে, এর ভিতরে আমার বরিশালের কোঠার মার্ক ছিল না। তাহলে আমার কনফিডেন্স লেভেলটা কোথায় আপনি চিন্তা করেন। যেখানে 5300 নিবে, সেখানে এক্সামে আমার মেরিট লিস্টে যদি ওখানে মেরিট অনুযায়ী আপনার মার্কস অনুযায়ী আমাদের রেজাল্টটা পাবলিশ করছিল, সেখানে 218 নম্বরে ছিলাম 5300 ভিতরে। অথচ আমি এসে কান্নাকাটি করে অস্থির হয়ে গেছি যে আমি তো সরকারি চাকরি পাবো না, আমার দ্বারা সম্ভব না। আমি প্রত্যেকটা বিষয়ে আমার কনফিডেন্স কম। আমি যখন নিপসমে পড়াশোনা করি, ডাক্তারদের সাথে পড়াশোনা করছি, আমার ম্যাক্সিমাম আমার ব্যাচমেটরা মাত্র 4 জন নার্স ছিল, আর ম্যাক্সিমাম ছিল এমবিবিএস আর বিডিএস। তো তখনও আমি এত কনফিডেন্স লেস ছিলাম, আমি সারা রাত দিন পড়াশোনা করতাম। আমি ভাবতাম যে আমি মনে হয় পারবো না। আমি ওখানেও থার্ড হয়েছি, কিন্তু আমার কনফিডেন্স ছিল না। তখনও আমি কান্নাকাটি করতাম, আমার পরিবারের লোক আমাকে সবসময় সাপোর্ট দিতে হইতো যে তুমি পারবা। এটা হলো আমার আসলে দোষ। কোন রিসোর্সটা আপনার বেশি প্রিয় ছিল, মানে কোনগুলো বেশি ফলো করতেন আপনি? আমি সত্যি কথা বলি, যদি লাস্ট ফাইনালি আমি যত ওই 1.5 বছরের হিস্ট্রি আমি বাদ দেন, ওখানে আমি যা করছি আমি বলছি যে ওটা আমি পড়ছি, পড়ার জন্য আমার এরকম কোনো ছিল না যে আমি পরীক্ষা দিব। সমস্যা নেই, আমাদের লিসেনাররা শুনতে চায় যে আপনার রিসোর্স কোনগুলো ছিল আসলে। না, আমার রিসোর্স আমি সৌন্দর্য পড়ছি, এটা আমি বলি। ওটা আমি কচ্ছপের গতিতে পড়ছি। আমার সৌন্দর্যটা পড়ার ইচ্ছা ছিল। আমি আসলে বললাম যে আমি পার্ট টাইম ক্লাস নিতাম, আমি এখানে ক্লাস নিতাম। তো আমার মনে হতো যে এটা প্যাথোফিজিওলজিটা যে আমি জানতে পারি, এটা আমি টিচার হিসেবেও তো আমি এনরিচড হচ্ছি, মানে আমি মনে করতাম। এই জন্য আমি ওটা বেশি করে পড়তাম। কিন্তু সত্যি কথা বলি, আমি একদম মন থেকে বলি, লাস্ট যদি পরীক্ষার জন্য আমার কোন রিসোর্স আমার কাজে লাগছে, যেহেতু আমি বললাম ক্লাস বেশি করতে পারি না, আপনাদের রিভিউ বুক তো মাস্ট, সেটা তো আছেই। আমি ওটা পড়ছি, অনেকবার পড়ছি, কয়েকবার পড়ছি। আর হলো আমি কোশ্চেন গুলা রেশনাল পড়ছি, আপনাদের পরীক্ষা দিছি রেশনাল পড়ছি, কোশ্চেন রেশনাল। আমি মনে করি এটাতেই আমার উপকার হয়েছে। আমি যত পড়াশোনা এদিক ওদিক যত ভিডিও টিডিও দেখছি, আমার কোনো কিছুতে এত উপকার হয়েছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় কোশ্চেন আর রেশনাল পড়ছি, যে এটাই আমাকে জাজমেন্ট করতে সাহায্য করছে, ক্লিনিক্যাল জাজমেন্ট আনতে। আচ্ছা, আপনার মানে আপনি যেহেতু বলতেছেন যে আমাদের সাবস্ক্রিপশনটা আপনি ইউজ করছেন লাস্ট টাইমে, তো আমাদের সাবস্ক্রিপশনটা তো একেবারেই নয়া, মানে বাজারে নয়া। এটা সম্পর্কে মানুষের এত বেশি আত্মবিশ্বাসও নাই, অনেকে মানে অনেক রিসোর্স নিতে চায়। আপনার কাছে আমাদের মানে সাবস্ক্রিপশনের মডিউলটা কেমন লাগছে আপনার কাছে? আমার তো অনেক ভালো লাগছে। ইভেন আমি এটা কি আপনি মেইন এক্সামের সাথে রিলেটেড পাইছেন, আমাদের যে সেটআপে পরীক্ষা দিয়েছেন?
আমার তো অবশ্যই কাজে লাগছে। যদি মানে কাজে মেয়েরা যদি না লাগতো তাহলে মিলে কিনা অবশ্যই মিলছে। আর যদি কাজে না লাগতো আমি এখন আপনাকে বলতাম না, কারণ আমি ওইটা পড়েই পরীক্ষা দিছি। আপনার ওই কোশ্চেন ওই এক্সাম গুলো দিয়ে রেশনাল গুলো পড়ে, তাহলে আমি রেশনাল করছি বলা যায় যে তুমি 26-27টা পরীক্ষা দিছি, তাহলে আমি 2700 রেশনাল করছি রিসেন্ট। সাবস্ক্রিপশন নিয়ে আমার একটু আপস এন্ড ডাউন ছিল। বলেন না, এটা বলেন না, আমাদেরকে শুনিয়ে বলেন। আসলে বললে অনেকে হতাশ হইতে পারে, আমার হতাশ হওয়ার মতো মার্ক ছিল। আমি 65% আমার 75% পর্যন্ত উঠছিল, তবে খুব কম। 73, 75, 71 মাত্র 3টা এক্সামে আসছিল আমার, আর ম্যাক্সিমাম আমার 63, 60, 65। আমি জানি না এটাকে এটা আপনারা বলা, হ্যাঁ 60 ছিল, কিন্তু এটা বলা উচিত কিনা, যেটা জি দেয়া ছিল আপনাদের 4টা এক্সাম, আমাকে নোমান বলছিল ওগুলা শেষে দিতে। 4টা এক্সাম জি লেখা ছিল 4টা এক্সাম, আমি জানি না জি কেন আলাদা করে লেখা ছিল। নোমান বলছিল আমি 4টা আলাদা করছি, জি দেয়া ছিল, ওই 4টা আপনি শেষে দিবেন। ওই 4টায় আমি ভালো করিনি, একটাতেও ভালো করিনি। আমি 59, 58 ওইটাতে বর্ডারলাইন চলে আসছে নাকি? হ্যাঁ বর্ডারলাইন চলে আসছে। আমি নোমানকে শেয়ার করিনি। নোমান আমাকে বলছিল যে আপু আপনি যদি 60-60-র উপরে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি মনে করেন আপনি ফিট অ্যান্ড ফাইনাল, আর আপনি যদি মনে করেন এটা নিচে চলে আসছে তাহলে বুঝবেন যে আপনার ল্যাকিংস আছে। তো আমি আমার ল্যাকিংস, তার আমি যেহেতু এখানে অপমানিত হচ্ছি, আমি আর ল্যাকিংস নিতে পারতেছিলাম না। আমি তাই হুট করে, যেহেতু ম্যানচেস্টারে একবার ফেল করলে অনেক সুযোগ আছে, আমি আবার দেবো পরীক্ষা, কিন্তু আমি দেই। এমনিতেই অনেক কোশ্চেন পড়লে আসলে জাজমেন্ট চলে আসে। ওই চারটা মনে হয় অনেক কঠিন করে দেওয়া ছিল, আমার কাছে মনে হয়েছে। এত কঠিন ইনক্লেক্সে আসে না কোশ্চেন, বাকিগুলো ঠিক ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। আপনার সাথে আমি কথা বলতেছি আর আমি ফোনে আপনার আমলনামা দেখতেছি আমি। আপনি আপনার সাবস্ক্রিপশনে কেমন করতেছেন? উই হ্যাভ অ্যাক্সেস, আমরা প্রত্যেকটা মানুষের ডেটাকে অ্যাক্সেস নিয়ে আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি যে কেমন করতেছিলেন আপনি। আপনার ডেটা, আপনি লাস্ট এক্সামগুলোতে আমি যদি একটু দেখি, আপনার খুবই খারাপ করছি আমি। আপনার মক টেস্টগুলোতে আপনার যেমন হ্যাঁ, আপনি লাস্ট পরীক্ষা দিয়েছিলেন রেড 29, সেখানে আপনার স্কোর ছিল 75.13%। তার ইমিডিয়েট আগেরটা দিয়েছেন আপনি হচ্ছে রেডিনেট অ্যাসেসমেন্ট 35, সেখানে আপনি পাইছেন 58.93%। তো আপনার বলতে হবে না, আমরা চাইলে যখনই মন চায়, আমার হাতে স্মার্টফোন থাকলে আমি আপনাদের ডেটাগুলো অ্যাক্সেস নিয়ে দেখতে পারি। তো আমাদের সাবস্ক্রিপশনটা আসার পর থেকে তো এটা আমাদের একটা বেনিফিট, যে যখন মন চায় আমি মানে ধরেন রেস্ট করতেছি বা কোথাও ঘুরতে গেছি, আমার তৎক্ষণাৎ মনে হলো যে আমার 5 দিন পর তো আমার অমুক একজনের পরীক্ষা, একটু আমি দেখি তো কী হয়েছে ওনার পরীক্ষাটা। তখন আমি আমার ফোন থেকে ঢুকে ওনার অ্যাক্সেসগুলো ওনার ডেটাগুলো আমি দেখতে পারি যে উনি কেমন করতেছেন। দেন হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট করে বলতে পারি যে উনি আসলে কোথায় খারাপ করতেছেন, কোথায় ভালো করতেছেন। এই লাক্সারিটা আমাদের কাছে বর্তমানে আছে। আমার নিজেরই লজ্জা লাগতেছে যে আপনারা যে পরিমাণ এফোর্ট দেন একটা গ্রুপে। আমি সেই কবে কোচিং করছি করার নামে, সে তো সেই সময় চলে গেছে। এরপরের যে এফোর্টটা, এই যে নক করা, পড়তেছেন কিনা, এটা তো আমি মনে করি কেউ যদি কোচিং করায় এই লায়াবিলিটি তো তার ভিতর থাকে না যে সে পড়লো কিনা দেখলো কিনা, কিন্তু আপনারা সেটা দায়িত্ব নিয়ে করতেছিলেন। ইন দ্য মিন টাইম তো আপনাদের অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলছে, অনেক ক্লাস নিয়েছেন, ব্যাচে ক্লাস নিয়েছেন, এরপরও আমাদের খবর নিচ্ছিলেন। এটাও কিন্তু আমার একটা, আমি কিন্তু আমার হাজবেন্ডকে সবসময় বলি যে আমি যদি পাস করে থাকি সেটা হলো ফাহাদের কথার জন্য। ফাহাদ যে গ্রুপে বলতো 4th ব্যাচ কি করতেছে, আপনাদের কি লজ্জা করে না? এই লজ্জাটাও আমার একটা লজ্জা দিছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা ছিল যে আপনাদের কি লজ্জা করে না? আসলে কি আমাদের 4th ব্যাচটা মানে এক্সপেক্টেডলি সাইন করতে পারছে না, পারেনি। আপনার লাকিলি আমি লাকিলি আমি ওই ব্যাচেরই। না, রিসেন্ট টাইমে আপনার 4th ব্যাচ থেকে অনেকে পাস করছে, বাট আমাদের যে এক্সপেক্টেড একটা নাম্বার ছিল যে পাস করতে পারে, ওই নাম্বারটা কিন্তু হিট করতে পারে নাই। আপনারা জানেন এখানেও যদি আমি নার্স হতে চাই তাহলে আপনার লাইসেন্স এক্সাম দরকার হয়। তো আমি এখন পর্যন্ত এখানে লাইসেন্স এক্সাম তো দেইনি, আগে যেহেতু আমি আমেরিকাটা দিব এটাই আমারই ছিল, তো সেজন্য দেইনি। আমি এখানে আসলে নার্সের অ্যাসিস্ট্যান্ট নার্স যে থাকে, আমি এই হিসাবে কাজ করতেছি আর কি। আচ্ছা, আপনার রেসপন্সিবিলিটিগুলো কি আপনার ওখানে? রেসপন্সিবিলিটিস গুলো হলো একদম ওভারঅল একজন কেয়ার গিভার হিসেবে যে ধরনের কাজকর্ম থাকে, পেশেন্ট বা সার্ভিস ইউজার বলে এখানে, সার্ভিস ইউজারদের আসলে যে বেসিক নিড গুলো থাকে এগুলো ফিল আপ করাই বেসিক্যালি আমার কাজ। আমি মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কাজগুলো এভাবে আমি করতে পারি না, কারণ এগুলো এখানে রেজিস্টার্ড নার্স যারা আছে তারা করে। এই ব্যতীত যে কাজগুলো আছে এগুলো আসলে আমাকে করতে হয়। আপনি তো দেখছেন রাইট, একজন রেজিস্টার্ড নার্স কি করেন, তার স্কোপ অফ প্র্যাকটিসটা সেটা তো দেখতে পাইছেন যে ইউকেতে। অবশ্যই তাদের স্কোপ অফ প্র্যাকটিসটা আসলে কেমন, বাংলাদেশের মতোই নাকি আসলে কোনো তফাৎ আছে? আসলে বাংলাদেশের মতো বলবো না, অবশ্যই অনেক তফাৎ আছে।
এখানে হলো যেমন নার্সদের রেসপন্সিবিলিটি আমি দেখি, এরা অনেক ডকুমেন্টেশনে অনেক বেশি গুরুত্ব দেয়, যেটা আমাদের বাংলাদেশে আমি সব থেকে বেশি পার্থক্য দেখছি, যেটা এরা ডকুমেন্টেশন যেটা করে সেটা এরা ডকুমেন্ট করে, এবং এদের প্রায়োরিটি আমাদের বাংলাদেশে যেমন আমরা ফিজিক্যাল হেলথকে বেশি প্রায়োরিটি দেই। যে কোনো পেশেন্টের কোনো অসুস্থ, মানে পেশেন্ট মানে কি, আমার অসুস্থ হয়ে যাচ্ছে, ওকে রোগ ভালো করতে হবে, ও মানসিকভাবে খারাপ আছে বা ওর কি সমস্যা আছে এটা কিন্তু আমরা দেখি না, রুগীর কখনোই দেখি না, রুগী কি চায় এটা আমরা কখনো দেখি না। কিন্তু এইখানে হলো রুগী কি চায়, রুগীর মানসিক যে ব্যাপারটা, এটা নার্সরা খুব ভালোভাবে ডিল করে, যেটা ইনফ্লেক্সের কোশ্চেনে খুব আসে। কালচারটাকেও তারা গুরুত্ব দেয় যে কোন কালচার রুগীকে কিভাবে ডিল করতে হবে। আমরা কিন্তু এটা কখনো চিন্তা করি না, রুগী আসছে, আমার যে রোগ আসছে বাংলাদেশে আমি তাকে আগে করে নিই, কালচারের কিন্তু কোনো ব্যাপার নাই যে কালচারালি তাকে ডিল করবো, যে এইভাবে ডিল করতে হবে। এবং নার্সরা যেটাই করে অনেক সাপ্লাই এবং ডকুমেন্টেশন, তারা প্রত্যেকটা কাজের অনেক ডকুমেন্টেশন রাখে। আচ্ছা, আপনার ইউকেতে নার্সদের আসলে রেসপেক্টটা কেমন আসলে? নার্সদের, আমি শুধু নার্সদের রেসপেক্ট বলবো না, এখানে তো আমি দেখি একজন সুইপার আর একজন ডাক্তার বলেন, একজন নার্স বলেন, সবার রেসপেক্ট একই। এখানে আমি দেখি না কাউকে আলাদা করে দেখি, সবার রেসপেক্ট আমি একই দেখি, মানে আমি যে সেটিংসে আছি কিন্তু সবাইকে একই দেখি। নার্স তো হিউজ, নার্সের রেসপেক্ট অনেক, নার্সদের তো বলতে হয় না, নার্স হসপিটালের যে প্রাণ, বাংলাদেশে বলে নার্স হলো হসপিটালের হার্ট ব্রেইন, ওটা বলার জন্য বলে, কিন্তু এইখানে বোঝা যায় যে নার্সরা কি। আচ্ছা, ওখানে কি মানে নার্সদের অন্য নামে ডাকে না, সিস্টার, ব্রাদার? নো 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 ওয়ে, এখানে সবার নাম ধরে ডাকে। এক্স্যাক্টলি, এখানে আসলে নাম ধরে ডাকার একটা কালচার, এখানে কিন্তু সবার নাম ধরে ডাকে। আপনি তো মানে ইউকের হেলথ কেয়ার সেক্টরে কাজ করতেছেন, সেখানে আপনার কলিগদের মাঝে এনক্লেক্সের সম্পর্কে তাদের ধারণাটা কি? এরকম কোনো পরীক্ষা না যেটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেয়, এটা আসলে মনে হয় বিশ্বের সবাই দেয়। মানে আপনার কলিগরা কি এনক্লেক্স সম্পর্কে কেমন ধারণা? ওর কয়েকটা মতো আমি যখন শুনছি, পাস করছি, তারা এত মানে অ্যাপ্রিসিয়েট করছে এবং এত খুশি হয়েছে, মানে মনে হয়েছে যে আমি কঠিন কিছু জয় করছি, সেটা সেইভাবেই সেই এক্সপ্রেশনটা দিছে। ইভেন এখানে অনেক বড় বড় মানুষ আছে, আমার হাজবেন্ডের প্রফেসর, যারা আমাকে কংগ্রেচুলেট করছে, মানে হাজবেন্ড ইউনিভার্সিটির প্রফেসর, ও যে আমার গ্রুপে শেয়ার করছে, তার মানে সবাই এটা অ্যাকনলেজ করে। না হলে তো এই কংগ্রেচুলেট করার, এইভাবে হার্টিয়েস্ট কংগ্রেচুলেট করার দরকার ছিল না, আমি মনে করি। তারা এটাকে এত গুরুত্ব দেয় বিধায় কংগ্রেচুলেট করছে এইভাবে। আচ্ছা, তার মানে এনক্লেক্সের গুরুত্ব শুধু বাংলাদেশেই না, ইউকেতেও আছে, রাইট? অবশ্যই, এটা তো শুধু বাংলাদেশের মানুষ দেয় না, এটা সব জায়গার মানুষ দেয়। অনেকে ভাবতে পারেন যে, অনেকে ভাবেনও, এই ধরনের প্রশ্ন আমরা পাই যে ভাই এত এত মানুষ পাস করতেছে, আমি মনে মনে ভাবি যে ভাই আপনি এত মানুষ দেখেন কই? না, এত মানুষ পাস করেনি। আমাদের এখানে এখনো প্রায় এক বছরে 100-এর উপর মানুষ পাস করতে পারে নাই। 2025 সালে আপনার 74 জন মানুষ পাস করছে, এর মধ্যে 60-70% শুধু পাস করছে আমাদের এনটিসিবিটি থেকে, আর বাকিরা গোটা বাংলাদেশের যত নার্স সরাসরি আছে সবার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত, তারা পাস করছে এই 74 জনের মধ্যে। মানুষ বলতেছে এত মানুষ পাস করতেছে, যায় না কেন আমেরিকা? এত মানুষ কোথায়? আমি তো এত মানুষ দেখি না, আমি তো খুবই কম মানুষ দেখি। আমাদের বাংলাদেশে কি নার্সের সংখ্যা কম? বাংলাদেশে লাখের উপরে আছে। হ্যাঁ, লাখের উপরে আছে। আপনি আপনার স্টুডেন্টদের, এই পডকাস্টটা আপনার স্টুডেন্টরা অনেকেই দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিচ্ছেন আসলে? আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই, আমার স্টুডেন্টরা সবাই অনেক ব্রাইট স্টুডেন্ট। আমি যখন লাস্ট ক্লাস নিয়েছি ওদেরকে আমি ওই সময় বলছি যে তোমরা এখন থেকে শুরু করো, অল্প অল্প করে শুরু করো, পড়া শুরু করো। তো আমি ওদেরকে মেসেজ দিতে চাই, সবসময় এটা চিন্তা করার দরকার নেই যে হ্যাঁ আমেরিকা নিবে না, এই করবে না, সেই করবে না, এত কিছু চিন্তা করে পড়াশোনা করার তো দরকার নেই। পড়াশোনা ইনক্লেস পাস করো, পাস করলে তো কোনো ক্ষতি হবে না, পরীক্ষাটা দাও, পড়াশোনা করো, তোমার নলেজ বাড়বে। আর ওই যাওয়া যাবে না, এটা তো একটা আমরা জানি না যে যাওয়া যাবে না, এটা তো ওরা বলতেছে যাওয়া যাবে না, আমি মনে করি যাওয়া যাবে, অবশ্যই যাবে। তারপরে যদি কোনো কারণে আমি ধরে রাখি যে না যাওয়া যাচ্ছে না, তারপরে কি এমপ্লেস পাস করা যাবে না? পাস করলে কি সেটা আমার কোনো ক্ষতির কারণ হবে? অবশ্যই আমার ক্ষতির কারণ হবে না, সেটা তার ক্যারিয়ারে অনেক বেশি উপকার হবে। যদি সে বাংলাদেশেও থাকে, সে ক্লিনিক্যালি যখন কাজ করবে সে অনেক ভালো কাজ করতে পারবে, এবং সে যদি কোনো টিচিং লাইনে কাজ করে সে অনেক ভালো টিচার হতে পারবে, যদি কিনা এই পড়াশোনার ভিতর থেকে যায়। এজন্য আমার স্টুডেন্টদের কাছে আমার একটাই মেসেজ থাকবে, শুধুমাত্র আমেরিকা যেতেই হবে এই জন্যই আমাকে এনগেজ করতে হবে এটা মনে না করে, যদি আমাকে অনেক নলেজেবল হতে হবে এবং তারা অনেক ব্রাইট, আমার স্টুডেন্টরা আসলেই অনেক ভালো। আমি এই পডকাস্টে যদি ওরা শুনে সবাই জানে ওরা অনেক ভালো, অনেক ব্রাইট, ওদের অনেক ইচ্ছা আছে অনেকের। ইভেন আমার একটা স্টুডেন্ট অলরেডি পাস করেছে আপনাদের মানে আপনাদের কোচিং সেন্টার থেকেই, জান্নাতুল, অলরেডি একজন পাস করে ফেলছে। তা আমি বলবো বাকিরাও চেষ্টা করুক, ওরাও পারবে। ওদের কাছে আমার এটাই চাওয়া থাকবে, ওরা পড়ুক এবং ওদের নলেজ বাড়বে, ওদের এখন যে ক্যারিয়ারে আছে সেই ক্যারিয়ার ডেভেলপ করতে অবশ্যই এটা সাহায্য করবে।